দর্শক, কাশ্মীর বলতে আমরা ভারতের জম্মু কাশ্মীরকেই বুঝি। কিন্তু কাশ্মীরের একটি অংশ কিন্তু পাকিস্তানের ভেতরেও রয়েছে। পাকিস্তান অধিকৃত যে অংশটি আছে তাকে বলা হয় পিওকে, অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর। তো এই অংশটি যেটি পাকিস্তানের অধিগ্রহণে রয়েছে, সেই অংশে ভাঙনের সুর দেখা গিয়েছে এবং সেখানকার কিছু নেতা তারা সরাসরি বলছে যে কাশ্মীর অর্থাৎ পাকিস্তানি কাশ্মীর আর পাকিস্তানের অংশ নয়। তারা একটা বিশাল সমাবেশ করেছে যেখানে প্রায় ৮০,০০০ থেকে ১,০০,০০০ মানুষের সমাবেশ হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সেখানে তারা সরাসরি এই ঘোষণা দেয় যে পাকিস্তানের অংশ আর কাশ্মীর নয়, অর্থাৎ পাকিস্তানি কাশ্মীর এখন থেকে আর পাকিস্তানের অংশ নয়। তো চলুন দেখা যাক যে মিডিয়াগুলো কি বলছে। পাকিস্তানে একটি বড় ধরনের আলোড়ন সৃষ্টি করে অধিকৃত কাশ্মীরে সরকারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন শুরু হয়েছে। দীর্ঘ ২২ দিন ধরে চলা এই বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের অংশ নয়। একই সাথে সংকট নিরসনে ইসলামাবাদকে হুঁশিয়ারি দিয়ে ভারতের সাহায্য নেয়ার ইঙ্গিত দিয়েছেন বিক্ষোভকারীরা। মঙ্গলবার পাক অধিকৃত কাশ্মীরের রাওলাকোটের ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত দীর্ঘদিনের প্রশাসনিক অবহেলা, সুশাসনের অভাব, তীব্র অর্থনৈতিক সংকট, লাগামহীন মূল্যস্ফীতি এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষের ক্ষোভ এখন। দর্শক, বুঝলেন যে তাদের ক্ষোভের কারণগুলা হচ্ছে দীর্ঘদিনের প্রশাসনিক অবহেলা, সুশাসনের অভাব, তীব্র অর্থনৈতিক সংকট, লাগামহীন মূল্যস্ফীতি, রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে তাদের এই সব অভিযোগ ছিল। এই অঞ্চলের মানুষের ক্ষোভ এখন গণবিস্ফোরণে রূপ নিয়েছে। স্থানীয় মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধি সর্দার আমান খানের নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হচ্ছে। আন্দোলনকারীদের দাবি, সম্প্রতি পাকিস্তান সরকার এই অঞ্চলে খাদ্য সামগ্রী সহ অন্যান্য নিত্যপণ্যের ওপর টানা ২ সপ্তাহের একটি অঘোষিত অবরোধ জারি করে। এর ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছালে আন্দোলন আরও গতি পায়। অন্যদিকে আন্দোলনের তীব্রতা দমন করতে এবং দর্শক, এই যে বিক্ষোভকারীরা তারা কিন্তু লাইন অফ কন্ট্রোলের খুব কাছাকাছি এসে বিক্ষোভ শুরু করে। তো এই যে একজনের নাম আপনারা শুনলেন যে সর্দার আমান খান, তিনি আসলে কি বলেছিলেন চলুন শোনা যাক। वहां पर सीज फायर लाइन पे 0 पॉइंट पे तितली नोट हमारी खवातीन और हमारे बच्चे वहां धरना दे के बैठे हुए हैं। ये जो कहते हैं कि राशन जो है वो कश्मीरियों का राशन बंद करेंगे, मैं कहता हूं हमें तुम्हारे राशन की जरूरत नहीं है, तुम्हें हमारी जरूरत है। थोड़ा ख्याल करो, थोड़ा ख्याल करो, तुम्हें हमारी जरूरत है। कहीं ऐसा ना हो, कहीं ऐसा ना हो कि बाकी रास्ते खुल जाएं और फिर तुम हमारी मिलते करो, हमारे तरले करो। कहीं ऐसा ना हो, कहीं ऐसा দর্শক, ना हो। এই এই অংশটা একটু মনোযোগ দিয়ে শুনুন যে তিনি বলছেন কাহি এসা না হো যে বাকি রাস্তা খুল যায়, অর্থাৎ এরকম যেন না হয় যে অন্য রাস্তা তার জন্য খুলে যায়। অর্থাৎ সে কিন্তু ইনডিরেক্টলি বলতে চাচ্ছে যে ভারত হয়তো তাকে মদদ দিচ্ছে এ ধরনের কথা, কিন্তু সে ইনডিরেক্টলি বলতে চাচ্ছে সমাবেশে দাঁড়িয়ে পাকিস্তান সরকারকে সে হুমকি দিচ্ছে যে এরকম যেন না হয় যে অন্য রাস্তা খুলে যায়, অর্থাৎ ভারতের সাথে পাকিস্তানি যে কাশ্মীরের অংশটা আছে সেটা যেন মিলে যায়, এরকম যেন না হয়। এ ধরনের হুমকি সে কিন্তু পাকিস্তানকে দিয়ে দিচ্ছে। তো চলুন আমরা আবার ফিরে যাই মূল যেই আলোচনাটি ছিল সেখানে। বিশ্ববাসীর চোখ ফাঁকি দিতে গত ৫ জুন থেকে সমগ্র অঞ্চলে ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করে রাখে পাকিস্তান সরকার, যেন বিক্ষোভের খবর বাইরে ছড়াতে না পারে। বিক্ষোভের অন্যতম প্রধান নেতা সর্দার আমান খান সমাবেশে অত্যন্ত কড়া ভাষায় বলেন, পাক অধিকৃত কাশ্মীর পাকিস্তানের কোনো অংশ নয়। এই অঞ্চলের মানুষ পাকিস্তানের ওপর নির্ভরশীল নয়। পাকিস্তানেরই নিজেদের স্বার্থে এই অঞ্চলটিকে বেশি প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে সাধারণ কাশ্মীরি নাগরিকরা বুক ফুলিয়ে ঘোষণা করছেন যে তারা পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরকে প্রত্যাখ্যান করছেন। পাশাপাশি এই অঞ্চলে কোনো সামরিক একনায়কতন্ত্র তারা মেনে নেবেন না। পরিস্থিতির সবচেয়ে নাটকীয় মোড় নেয় গত ৯ জুন থেকে, যখন নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় বিক্ষোভকারীদের একটি পৃথক অবস্থান ধর্মঘট শুরু হয়। এই অসন্তোষ এখন আর কেবল কাশ্মীরের পাহাড়ি অঞ্চলেই সীমাবদ্ধ নেই।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা কাশ্মীরি প্রবাসীরাও এই আন্দোলনের সমর্থনে একাত্মতা প্রকাশ করেছেন। তারা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পাকিস্তানি কূটনৈতিক মিশনের সামনে জড়ো হয়ে ইসলামাবাদের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন। আন্দোলনের এই যে আন্দোলনে যারা বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ করছেন তাদের হাতে আপনারা আজাদ জম্মু কাশ্মীর অর্থাৎ পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর এর পতাকা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দমন, এই আন্দোলন দমনের জন্য পাকিস্তান সরকার বেশ শক্ত পদক্ষেপ নিচ্ছে। সেখানে সেনাবাহিনী তো সবসময় থাকেই এবং সেনাবাহিনীর মানে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে যে প্রায় ১৫০ মানুষ সেখানে অলরেডি হতাহত কিন্তু হয়েছে। প্রায় ১ মাস ব্যাপী সেখানে আন্দোলন চলছে এবং এই খবর কিন্তু বাইরে সেইভাবে ফলাও করে প্রচার হচ্ছে না। বড় কোনো মিডিয়ায় কিন্তু এগুলো আসছে না। কারণ সেখানে ইন্টারনেট কমপ্লিট শাটডাউন চলছে। সেখানকার মানুষ ব্যক্তিগতভাবেও এই খবরগুলো কিন্তু বাইরে সেভাবে প্রচার করতে পারছে না। তো এইরকম পরিস্থিতিতে যে কাশ্মীর বর্তমানে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের যে এই অবস্থা, এই আ অ অবস্থার মধ্যে আছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যেয়ে আরেকটি বিষয় না বললেই নয় যে পাক আর্মি হ্যান্ডেড গানস টু কাশ্মীরিজ নাও দে কল আস টেররিস্ট পিওকে লিডার। পিওকে লিডার অর্থাৎ এই যে সর্দার আমান খান তিনি বলেছেন যে, পাকিস্তানি আর্মি আমাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এখন তারাই আমাদেরকে টেররিস্ট বলছে। তো এতে তারা এই কথা দিয়ে মানে কি বোঝা যায়? পাকিস্তানি আর্মি তাদের হাতে কেন অস্ত্র তুলে দিয়েছিল? তারা বিভিন্ন সময় আপনারা যে জানেন যে কাশ্মীরে কত শত আক্রমণের ঘটনা ঘটেছে এই পর্যন্ত। আমি আপনাদেরকে জাস্ট উইকিপিডিয়া থেকে একটু দেখাতে চাচ্ছি যে এখন পর্যন্ত কাশ্মীরে যে লিস্ট অফ টেররিস্ট ইনসিডেন্টস ইন জম্মু অ্যান্ড কাশ্মীর, যে ভারতের অংশে যে জম্মু কাশ্মীর, সেই অংশে এখন পর্যন্ত ৪৪,৭২৯ জন মানুষ হতাহত হয়েছে বিভিন্নভাবে পাকিস্তান থেকে সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠীর আক্রমণের ফলে। ভাবা যায়? আপনাদের আমি একটা, একটা করে হামলার কথা বলি যে ২০১৯ সালে পুলওয়ামা অ্যাটাক, এটার কথা আপনাদের মনে আছে। সেই আক্রমণে মারা যায় প্রায় ৪০ জন এবং একজন তার মধ্যে সুইসাইড বোম্বার, সেটি বাদে আরও ৪০ জন মারা যায়, ৩৫ জন ইনজিউরড হয় এবং এর দায়ে কিন্তু ওই যে জইশ-ই-মোহাম্মদ লস্কর-ই তৈয়বা নেয়। ২০০০ সালের দিকে ২০০০ সাল থেকে পরপর কয়েক বছর অমরনাথ যে মন্দিরটি আছে সেখানে আপনারা জানেন যে হিন্দুদের সনাতনীদের খুব মানে একটি ধর্মীয় জায়গা। তারা সেটাকে খুব হোলি প্লেস বলে মনে করে। সেখানে যে তীর্থযাত্রায় অসংখ্য মানুষ যায়। সেখানে ২০০০ সালে, ২০০১ সালে, ২০০২ সালে এভাবে পরপর আক্রমণের ঘটনা ঘটে এবং প্রতিবার আক্রমণের ঘটনায় যে ২০০০ সালের আক্রমণে প্রায় ৮৯ থেকে ১০৫ জন মারা যায়। তারপরের বছর আবারও আক্রমণ ঘটে ২০০১ সালে, সেখানেও বহু সংখ্যক মানুষ হতাহত হয়। তারপরের বছর আবারও আক্রমণের ঘটনা ঘটে ২০০২ সালে। এভাবে ২০১৭ সালে সর্বশেষ আক্রমণের সেখানে ঘটনা ঘটে। সেখানে ৮ জন মারা যায়, ১৮ জন আ আহত হয় এবং আপনারা বুঝতেই পারছেন তাদের অধিকাংশই কিন্তু হিন্দু ধর্মাবলম্বী ছিল। তো এই যে পরপর একই ধরনের অ্যাটাকের ঘটনাগুলো ঘটে এবং এর প্রতিবারই অ্যাটাকের পরে দায় নেয় কারা? লস্কর-ই-তৈয়বা। বিভিন্ন জায়গায় অ্যাটাকের পরে দায় নেয় হচ্ছে জইশ-ই-মোহাম্মদ, হিজবুল মুজাহিদিন এরা। এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর আ প্রধান আশ্রয়স্থল হচ্ছে এই পাকিস্তানের যে কাশ্মীর আ অংশটি রয়েছে সেই অংশে। সেখানে তারা বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে বিভিন্নভাবে তারা অবস্থান করে এবং সেখানকার যে স্থানীয় পাকিস্তানি কাশ্মীর আ তাদের কিছু অংশ তা আছে। তারা কিন্তু তাদেরকে সহায়তা করে বিভিন্নভাবে। তো এই ঘাঁটিগুলো আপনারা একটু চিন্তা করে দেখুন, ইসলামাবাদ থেকে বা দূরের জায়গা থেকে এসে কিন্তু জম্মু কাশ্মীর ভারতের অধিকৃত যে অঞ্চলটা আছে সেখানে কিন্তু হামলা করা এত সহজ নয়। সহজ উপায়ই হচ্ছে এই পাকিস্তানি কাশ্মীর থেকে ভারতীয় কাশ্মীরে আক্রমণের ঘটনা ঘটানো এবং এই সন্ত্রাসীরা, এই জঙ্গিরা সেই সুযোগটিকে কাজে লাগায়। জইশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বার অসংখ্য ঘাঁটি রয়েছে বলে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে কিন্তু এটি উঠে এসেছে। ২০২৫ সালের আপনাদের এই ট্র্যাজেডি মনে আছে সবার, যে সেখানে শুধুমাত্র বেধর্মী হওয়ার কারণে হত্যা করা হয় ২৬ জনকে। তার মধ্যে বিদেশি নাগরিক ছিল। তারা ছিল সাধারণ পর্যটক, নিরীহ পর্যটক।
তাদেরকে হত্যা করা হয়। এই যে জম্মু কাশ্মীরের উপর এত ক্ষোভ, এত রাগ, এত অ্যাটাকের ঘটনা ঘটে এবং প্রতিটি ঘটনার সাথে যে পাকিস্তানি অধ্যুষিত কাশ্মীর যেটিকে তারা বলে আজাদ জম্মু কাশ্মীর বা পিওকে পাকিস্তানি অকুপাইড কাশ্মীর, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এই আক্রমণগুলো, এই জঙ্গি আক্রমণগুলো, এই সন্ত্রাসী আক্রমণগুলো পরিচালনা করা হয় এবং তারই কিন্তু একদম নিজে মুখে স্বীকার করে নিল যে পাক আর্মি হ্যান্ডেড গানস টু কাশ্মীরিস। এটা একদম নিজের থেকে এই জিনিসটার সে বর্ণনা দিচ্ছে সর্দার আমান খান, যিনি বর্তমানে এই বিদ্রোহের নেতৃত্ব সে দিচ্ছে। তো তিনি কিন্তু নিজে মুখেই স্বীকার করছে যে পাকিস্তানি আর্মি কাশ্মীরিদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। কেন তুলে দিয়েছে আপনারা বুঝতেই পারছেন। তো এখন সেই অস্ত্রধারীদেরকে তারাই আবার সন্ত্রাসী বলছে। যেহেতু এখন তাদের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, তারা এখন পাকিস্তানের বিরুদ্ধেই বিদ্রোহ করছে, সেহেতু আবার পাকিস্তানি আর্মি তাদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করছে। তো এটাই হচ্ছে রাজনীতি, সেখানকার রাজনৈতিক খেলা হচ্ছে এটাই। এখন আপনারা বলুন যে এই যে সর্দার আমান খান, তিনি একদিকে বলছেন যে হ্যাঁ, অন্য রাস্তা খুলে যেতে পারে, এ ধরনের হুমকি-ধামকি দিচ্ছেন। আপনাদের কি সত্যি মনে হয় যে ভারত এর পেছন থেকে কোনো ইন্ধন দিচ্ছে? সত্যি কি পাকিস্তানের কাশ্মীর অংশ যেটি আছে, সেটির জন্যে কোনো যুদ্ধ বাঁধতে পারে বলে কি আপনাদের মনে হয়? এই যে এত আক্রমণের ঘটনা ঘটেছে পাকিস্তানের কাশ্মীর অংশ থেকে ভারতের কাশ্মীর অংশে, এইগুলো কি ভারত এত সহজে ভুলে যাবে বলে আপনাদের মনে হয়? তো চলুন, এই যে ১ম এ যেই খবরটি দিয়ে শুরু করেছিলাম সেটির আরো কিছু অংশ দেখা যাক। এর সামনে জড়ো হয়ে ইসলামাবাদের দমন-পীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন। আন্দোলনের নেতারা বলছেন, মুজাফফরাবাদ সহ সমগ্র অঞ্চলের স্বায়ত্তশাসন ও রাজনৈতিক অধিকার আদায়ের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তা ছাড়বেন না। বিশেষজ্ঞদের মতে, দাবি না মানলে বিক্ষোভকারীরা যেভাবে সরাসরি ভারতের সাহায্য নেওয়ার কথা বলেছেন, তা ইসলামাবাদের নীতি নির্ধারকদের জন্য একটি বিশাল ভূ-রাজনৈতিক বিপর্যয় ও চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, এই হচ্ছে কাশ্মীর অর্থাৎ পাকিস্তানি কাশ্মীরের বর্তমান অবস্থা। কাশ্মীর একরকম পাকিস্তানি কাশ্মীর পাকিস্তানের হাতছাড়া হয়ে যাওয়ার উপক্রম, এরকম অনেকেই ধারণা করছে, অনেকেই এরকম কথা বলছে। কিন্তু পাকিস্তান কিন্তু তাদের কাশ্মীরকে রক্ষা করার জন্যে যথেষ্ট শক্ত অবস্থান নিচ্ছে এবং সেখানকার বিদ্রোহী নেতারা যতই বলুক যে ভারত তাদের পিছনে আছে বা ইঙ্গিতপূর্ণ কথা বিভিন্নভাবে যে ভারতের রাস্তা খুলে যেতে পারে, পাকিস্তান কি এ ধরনের কথাকে কতটা মূল্যায়ন করছে, কতটা গুরুত্ব দিচ্ছে, সেটা আমি ঠিক জানি না। এই যে এই ধরনের নেতারা পাকিস্তানের এই যে একজন লিডার, কাশ্মীরের লিডার, পাকিস্তানি কাশ্মীরের নেতা যে সর্দার আমান খান, সে নিজে মুখেই স্বীকার করছে যে তারা অস্ত্র ধরেছিল। পাকিস্তানি আর্মিদের নির্দেশে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। কি জন্য তুলে দেওয়া হয়েছিল? সন্ত্রাসবাদের জন্যে না কিসের জন্যে সেটি আপনারা বুঝতেই পারছেন। তো তারা যদি এখন ভারতের সাথে জুড়তে চায়, সেটি ভারত আসলে কিভাবে দেখবে? আদৌ তাদেরকে সাহায্য সহযোগিতা করবে কিনা সেটি আমার জানা নেই। তবে পাকিস্তান আসলে অনেক চাপেই আছে। ওইদিকে বেলুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠীরা স্বাধীনতার জন্য আন্দোলন করে যাচ্ছে। এদিকে কাশ্মীরের বিদ্রোহীরা আন্দোলন করছে। তো পাকিস্তান কিন্তু একটি চতুর্মুখী চাপে রয়েছে। যদি ইন কেস কাশ্মীর যদি স্বাধীনতা পেয়ে যায়, তাহলে কিন্তু বেলুচিস্তানের অবস্থা আপনারা জানেনই। বেলুচিস্তান কিছুদিন আগে স্বাধীনতার দ্বারপ্রান্তে প্রায় পৌঁছে গিয়েছিল। তো যাই হোক, বেলুচিস্তানের স্বাধীনতার যে সংগ্রাম, সেটি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। কাশ্মীরেও বর্তমানে এরকম দৃশ্য দেখা যাচ্ছে। তো পাকিস্তান এ বিষয়ে আর কি পদক্ষেপ নেয় ভবিষ্যতে, সেটি দেখার বিষয় এবং ভারত কোনোভাবে এই পাকিস্তানি যে কাশ্মীর পিওকে, সেটিকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে কিনা, সেটিও আমরা দেখতে চাই। তো এই হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।